ভারত বিরোধিতার একটি কথা এসেছে এবং জাহিদের চ্যানেলটা নাকি ভারতে দেখতে দেয় না। ওইখানে কি আছে? মানে পৃথিবীতে কি কোনো দেশ আছে, সরকার আছে বা কোনো ব্যক্তি আছে যিনি সমালোচনার ঊর্ধ্বে? জাহিদ যদি তার রাজনৈতিক বিশ্বাস থেকে কোনো সমালোচনা করে থাকেন, সেটা নিশ্চয়ই এমন একটি পরিস্থিতি নয় যেটা ভারতের জন্য ভারতে হুমকির ব্যাপার। মানে এটা যদি ভারতীয় দর্শকরা দেখেন জাহিদের বক্তব্য, ধরেন আমরা ধ্রুব রাঠির বক্তব্য দেখি না, তো ধ্রুব রাঠি ওখানে অনেক কথাবার্তা বলেন, তো সেখানে যদি আমাদের পছন্দ না হয় আমরা ধ্রুব রাঠির যে চ্যানেলটা ওটা আমাদের এখানে বন্ধ করে দিব? তাহলে মুখে যারা গণতন্ত্র, বাকস্বাধীনতা, অধিকার, সকল ধর্মের প্রতি সমান আচরণ এইসব কথাবার্তা বলেন, তারা এইটুকু সমালোচনা নিতে পারেন না। এই প্রধানমন্ত্রী উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত জাহিদ কতটাই বা ক্ষমতাবান ছিলেন? ধ্রুব রাঠির চেয়ে বেশি ক্ষমতাবান তত নয়। তার যে ইনফ্লুয়েন্স সেটা কি 140 কোটি লোকের দেশের উপরে আসলে হয়? বা জাহিদ যে ভাষায় এই কন্টেন্টগুলো তৈরি করতেন, সেই কন্টেন্টগুলো কি হিন্দি না ইংলিশ যে ভারতের সকল জনগণ এটা বুঝে? ম্যাক্সিমাম এটা পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারে, বা যারা বাংলা ভাষা বোঝে তারা বুঝতে পারে। তাই এই যে এক ধরনের দাদাগিরি আচরণ, এইটাই এই দেশে ভারতের প্রতি মানুষের যে এক ধরনের বিরোধিতার মনোভাব তৈরি হয়েছে, সেটা তৈরি করেছে। আমরা কি এইটা করতে পারি নাকি পারি না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওনাকে রেড ফ্ল্যাগ করা হয়েছে কেন? উনি বিপজ্জনক। জাহিদ বিপজ্জনক, এটাকে বিশ্বাস করবে? মানে আপনি নিজে বলেন, জাহিদের যে আকৃতি প্রকৃতি, তার যে কথা বলার ঢং, সবকিছু মিলিয়ে সে কি কোনো বিপজ্জনক ব্যক্তি? তাহলে কি বিপদ সে তৈরি করেছে এটা একটা ব্যাখ্যা দিক। এইবার হচ্ছে যে সে একজন ভিসা আছে এমন ব্যক্তি হিসেবে ইমিগ্রেশনে গিয়েছে, তার সঙ্গে 1 ঘন্টা যাবত কি জিজ্ঞাসাবাদ করা হতে পারবে, আর তার ব্যাপারে কি এমন মানে নিষেধাজ্ঞা থাকতে পারে যেটার জন্য তাকে 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে, তার সঙ্গে একটা অপমানজনক আচরণ করা হবে? আমি মনে করি সে যেটা করেছে ঠিকই করেছে। সে বুঝতে পেরেছে যে সে ওইখানে ওয়েলকাম না। তো যেখানে আপনি দাওয়াত পাওয়ার পরও আপনি সেখানে যথাযথ মর্যাদায় আপনাকে কেউ গ্রহণ করার যে বিষয়টি, সেটা করছে না, সে চলে এসেছে। কারণ এটা আমি মনে করি না যে সে ব্যক্তিগত অসম্মানের কারণে এটা করেছে। আমি মনে করি তার যে পদমর্যাদা, সেই পদমর্যাদার বিষয়টি সে মনে রেখেছে এবং মনে রেখে ফেরত এসেছে। কারণ এই অপমানটা তো আমাদের একজন পদধারী ব্যক্তির সঙ্গে করা হচ্ছে। জাহিদের বহু বক্তব্যের সঙ্গে আমার অমিল থাকতে পারে, আমাদের 4 জনেরই থাকতে পারে, হ্যাঁ। এবং সে তো সরাসরি রাজনৈতিক কর্মীও না, এমন নয় যে সে রাজনৈতিক দলের সদস্য ছিল, রাজনৈতিক দলের সদস্য কথা বলতো, তাও কিন্তু না। কিন্তু সেই অমিলের কারণে কি এরকম হবে যে এখানে তাকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু নিচে আপনাদের সিকিউরিটি গার্ড বলছে যে আপনি লিফটে উঠতে পারবেন কি উঠতে পারবেন না, এটা আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, তারপরে 1 ঘন্টা লিফটের সামনে দাঁড় করিয়ে রাখলো? ব্যাপারটা কি একই রকম না? কারণ সে একটা কনফারেন্সে যোগ দিতে গিয়েছে, যে কনফারেন্সের আয়োজক আবার ওই দেশেরই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এবং সেখানে ওশেন রিম কনফারেন্স। এটা আবার হচ্ছে যে এই যে সারা পৃথিবীতে ম্যারিটাইম ল এটা নানান বিষয় আছে, আমি যতদূর শুনেছি ওইসব বিষয় একটা বিকল্প সংগঠন। তো এইখানে জাহিদের সঙ্গে যে আচরণটা করা হয়েছে, আমি মনে করি যে এই ধরনের আচরণ করার আগে এই বৃহৎ রাষ্ট্রটির চিন্তা করা উচিত। কারণ এখানে আমাদের মধ্যে অন্তত আমি আছি, আমি 12 বছরের বেশি ভিসা পাই না, এবং এটার কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা কি দিয়েছে আমি আপনাকে বলে দিই, আজকে সবার জানা উচিত। সেটি হচ্ছে যে একসময় ভারতীয় ভিসার জন্য টোকেন লাগতো। এই টোকেনটা যখন আমরা অ্যাপ্লাই করতাম ওই ইন্টারনেটে, তখন টোকেনটা অটোমেটিক জেনারেটেড হতো। হঠাৎ দেখা গেল যে এই টোকেনটা পাওয়া যায় না, আপনি সব কমপ্লিট করবেন কিন্তু টোকেন আসে না। কিন্তু নির্ধারিত কিছু ট্রাভেল এজেন্সির কাছে গেলে অথবা দালালের কাছে গেলে 3000 টাকা দিলে টোকেনটা পাওয়া যায়। আমি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম, সেটা হচ্ছে আমার ভারত শত্রু হওয়ার কারণ, এবং এটা আমাকে ওইখানকার একজন ব্যক্তি ব্যাখ্যা করে বলেছেন। তো এইটা কি কোনো কারণ হতে পারে? বরং এইটা তো তাদের সলভ করা উচিত ছিল যে কেন টোকেনটা পাওয়া যায় না এবং কেন এই টোকেনটা বাজারে 3000 টাকা করে বিক্রি হয়। আশরাফ কায়সার, আপনি বলছিলেন যে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তার আসা এবং আসার পরপরই যে বক্তব্যটা, ভারতের 140 কোটি জনগণ, বাংলাদেশের 20 কোটি, 160 কোটি জনগণের জন্য যা ভালো হয় সেটাই হবে। জি, আমি আপনাকে বলি, আমরা কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক একটা নাজুক সময় পার করছে, এটি নিয়ে কারো কোনো দ্বিধা নেই। ধরেন 2 বছরের আগে, মানে আমাদের 5ই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে, এটি একটি বদলে যাওয়া বাংলাদেশ। এই রিয়ালিটি ভারতকে হজম করতে হবে। কিন্তু তাদের হজম করতে কেন কষ্ট হচ্ছে বলি, তারা 15 বছরে বাংলাদেশকে যে বেপরোয়াভাবে ব্যবহার করার সুযোগ পাচ্ছিল, এবং ভারত রাষ্ট্রের অপরাধ সমূহ
বাংলাদেশের ব্যাপারে, এটি কিন্তু আমরা এখনো, আমি আশা করব বিএনপি সরকার কোনো একভাবে সুগ্রন্থিতভাবে বলবে। ডক্টর ইউনূস সরকারকে আমরা অবস্থান নিতে দেখেছি, কিন্তু এই কথাগুলো বলতে দেখিনি। তিনটি জাতীয় নির্বাচন যে নষ্ট হয়েছে এবং ভারত তাকে সমর্থন দিয়েছে। ভারতের একজন পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করবে কি করবে না এই ব্যাপারে আলোচনা করেছেন। এই যে আপনারা একটু আগে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বললেন, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের শিষ্টাচারের মধ্যে পড়ে? আরেকটি দেশের পচা নির্বাচনকে জোড়াতালি দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করা, এটা কি ভারতের কাজ? কাজেই ভারত বাংলাদেশের ব্যাপারে যে অপরাধ সমূহ করেছে, এটি আমাদের একটি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশে ধরেন ডক্টর জাহেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এর আগে যিনি উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার, তিনি বলেছেন যে তার ভারতের কাছে শুল্ক চাইতে লজ্জা লাগে ট্রান্সশিপমেন্টের। কেন? কারণ তারা নাকি রক্তের সম্পর্কিত। আরেকজন বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। এগুলো আমরা জীবনে কখনো দু দেশের মধ্যে খুঁজে পাইনি। কাজেই ভারত অভ্যস্ত ছিল স্বামী স্ত্রীর সম্পর্কে। আওয়ামী লীগ সরকারের উপদেষ্টারা এগুলো বলতেন। কাজেই এখন ডক্টর জাহেদ বা বাংলাদেশে যে তরুণরা রাজনীতিতে এসছে, তাদের যে ভাষা, এটি ভারতকে উপলব্ধি করতে হবে। গত 2 বছর ভারত বাংলাদেশের ব্যাপারে যে প্রোপাগান্ডা করেছে, এই যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে, জঙ্গিরা দেশ দখল করে নিয়েছে, ডক্টর ইউনূস জঙ্গিদের নেতা, এই সম্পূর্ণ বক্তব্যগুলো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। বাংলাদেশ কিন্তু ভারতের ব্যাপারে বলেনি। নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, এটি ভারতেই বলা হয়। বাংলাদেশ এই ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যায়নি। নরেন্দ্র মোদী ভারতকে হিন্দু রাষ্ট্র বানাচ্ছেন, সেইখানে সংখ্যালঘুদের উপরে যে পরিমাণ অত্যাচার হয় তার বিন্দুমাত্র বাংলাদেশের ছিটাফোঁটা নাই। বাংলাদেশ এই জায়গায় যায়নি। কাজেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে বাংলাদেশ কিন্তু কথা বলে না। কিন্তু বাংলাদেশ যে স্ট্যান্ডটি নিয়েছে, প্রফেসর ইউনূসের অন্য অনেক অসফল কাজের বাইরে যে সফল জায়গাটি আমি পছন্দ করি, সেটি হচ্ছে একটি সম্মানের এবং সমতার সম্পর্কের কথা উনি বলেছেন। এবং আমরা ভারতের সাথে সম্পর্ক করতে চাই, অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক। আমরা আমাদের নদীপথ, রেলপথ, বিমানবন্দর ভারতকে ব্যবহার করতে দিতে চাই। আমরা শুল্ক আহরণ করতে চাই, আমরা অর্থনৈতিকভাবে উন্নত হতে চাই। কিন্তু আমাদেরকে সম্মান না করে অতীতে ভারত যেভাবে চলছিল সেটি কিন্তু আর চলবে না। এটি যদি ভারত উপলব্ধি করতে এখনো ব্যর্থ হয়, ধরেন নতুন যিনি হাই কমিশনার এসছেন, দেখুন পায়ে হেঁটে তো ঢুকতেই পারেন, আমরা তাকে সাধুবাদ জানাই যে সীমান্ত অতিক্রম করে ঢুকেছেন। কিন্তু উনি ঢুকে যে কথাগুলো বলেছেন অত্যন্ত আপত্তিকর। আমরা দুটি আলাদা রাষ্ট্র, আমাদের দুটি আলাদা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কাজেই 2 দেশের নাগরিক মিলিয়ে 2+2 যোগ করলে 4 হয়, এভাবে রাষ্ট্রের কূটনীতি ঠিক হয় না। বাংলাদেশ রাষ্ট্রের জনপ্রতিনিধি কারা হবে? কেন ঠিক হবে না? তাদের মূল মোটই তো সেই অখণ্ড ভারতের যে বক্তব্যগুলো, তারা তো তাদের জায়গায় ঠিক আছে। শোনেন, আমি একটা কথা বলি, আমাদের জনপ্রতিনিধি কে হবে, আমাদের সরকার কি হবে, আমরা কি ইসলামী রাজনীতি বেছে নিব না জাতীয়তাবাদী রাজনীতি বেছে নিব, সব বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দায়িত্ব। এটি বাইরের কোনো শক্তির। অতীতে ভারত যেগুলো করছিল, শোনেন, বাংলাদেশের একটি চ্যানেলে অনুষ্ঠান হতো বাংলাদেশের অসুখ নামে, চ্যানেলটির নাম 71। কি অসুখ? কেন বিএনপি ভোট পায়? কি অসুখ? কেন বাংলাদেশি জাতীয়তাবাদ আলোচিত হয়? এটি ছিল বাংলাদেশের নাগরিকদের করা অনুষ্ঠান, যে বাংলাদেশের অসুখ নাকি বিএনপি কেন জনপ্রিয়, কেন জিয়াউর রহমান জনপ্রিয়। আপনি বোঝেন এবার। কাজে আমাদের দেশের ভেতরে তো সমস্যার কোনো অন্ত নাই। আমাদের একটি অংশ তো ওখানে দিকে তাকিয়ে থাকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য। কাজে কিন্তু আমরা এখন যে বদলে যাওয়া বাংলাদেশ দেখতে পাচ্ছি, সেখানে আমাদের তরুণদের মধ্যে চোখে মুখে দেখতে পাচ্ছি স্বপ্ন এবং সাহস। সেটি হচ্ছে ভারতকে আমরা পাশে রেখে এগোতে চাই, কিন্তু 2 দেশের জনগণ যোগ করে আমাদের কল্যাণকর রাষ্ট্র করতে হবে, 2টি আলাদা দেশ, এটি আমাদের প্রয়োজন নাই। এই হাই কমিশনারকে আমার ধারণা সম্পর্কটি স্বাভাবিক করতে হবে। উনি আবার যে অতিরিক্ত কথা বলছেন, এটি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের সরকার রয়েছেন। শোনেন, আমি 7 দিন আগে নেপালে ছিলাম। ভারতীয় নাগরিক এবং নেপালের নাগরিকদের সাথে অনেক কথা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ সমস্যা অন্তহীন। সেখানে এখন যে সরকারটি আছে সেটি একটি অত্যন্ত ধর্মীয়, অত্যন্ত উগ্র। আপনি পশ্চিমবঙ্গে দেখেছেন বাংলাদেশের ব্যাপারে কি মন্তব্য করা হয়, আপনি দেখেছেন পুশিন করা হচ্ছে, আপনি দেখেছেন এখনো সীমান্ত হত্যা বন্ধ হয়নি। এগুলো আমাদের আন্তঃ নদীর সম্পর্ক এখনো শেষ হয়নি। কাজেই আমাদের অনেকগুলো দাবি আছে যেগুলো আমরা শক্তভাবে দাঁড়িয়ে ভারত থেকে আদায় করতে চাই। আমাদের রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা, তারা যেন অতীতের মতো ভারতের দিকে
দিকে না ঝুঁকে বাংলাদেশপন্থী মুখে সবার আগে বাংলাদেশ যেটি আমরা বলি জি। সেটি যেন আমরা করতে পারি আমাদের প্রত্যেকটি পদক্ষেপে। জি। কাজেই এই নতুন হাই কমিশনারকে আমরা সাধুবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। উনি একজন ঝানু রাজনীতিবিদ, একজন মন্ত্রী মর্যাদার লোককে বাংলাদেশে পাঠানো হয়েছে, কিন্তু আমরা সেই পুরনো অভ্যাস, পুরনো যে কথাবার্তা, এই যে 1971-কে ভারত যেভাবে ব্যবহার করে, আপনি দেখেছেন যে বলিউডে কি কি সিনেমা বানানো হচ্ছে, এটি বাংলাদেশ যুদ্ধ তারা বলে না, এটি ইন্দো পাক ওয়ার বলা হয়। আমাদের জোরালোভাবে প্রতিবাদ করা উচিত। ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গিয়ে 16 ডিসেম্বর কতদিন পালন করবে এই নিয়ে প্রশ্ন করা উচিত। কারণ যুদ্ধটি করেছে মুক্তিযোদ্ধারা, শেষ সময় নিশ্চিতভাবে ভারত সাহায্য করেছে, আমাদের শরণার্থীকে করেছে। যা ঘটেছে সেটি আমরা বলতে চাই, যা ঘটে নাই সেটির প্রতিবাদ করতে চাই। পবন ভাই, আশরাফ কাসের ভাই একটি কথা, যে সবার আগে বাংলাদেশ, এটা আসলে বিএনপি বিশ্বাস তো করে নিশ্চয়ই, তো বিশ্বাস করলে এই যে ভারতের দিকে ঝোঁকার একটা কথা, এটা কেন আসে এই কথাটা? এটা আপনি কোন প্রেক্ষাপটে বলতে চান বা বলতে শুনছি আমি, সেটার উত্তরটা দেওয়ার আগে আমি একটা ব্যাপারটা এখানে পরিষ্কার করি। সেটা হচ্ছে, দেখুন, সবার আগে বাংলাদেশের এই কনসেপ্টটি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুধুমাত্র একটা উচ্চারণের মধ্যে দিয়ে কথাটা বলতে চাননি। তিনি জানেন যে একটা দেশ এমন একটা জায়গাতে, এমন একজন প্রতিবেশী বেষ্টিত হয়ে আমরা এখানে অবস্থান করি, সেখানে গত 15টি বছর ধরে আমাদের জনগণকে ঠিক প্রকৃতপক্ষে উপলব্ধি করতে দেওয়া হয়নি কখনো যে আমাদের স্বাধীনতা আছে। বাংলাদেশ নামক একটা দেশের উচ্চারণের যে আমাদের যে গর্ব, সেই গর্বের জায়গায় প্রতি মুহূর্তে তাকে আহত করা হয়েছে, এবং সেটা সরকার, যে আমাদের যে বিগত সরকার ছিল তারাই করেছে, এবং তারা প্রতিটি জায়গাতে অযাচিতভাবে ভারত শব্দটিকে তারা সামনে এনেছে। এমনকি নির্বাচন প্রভাবিত করার জন্য তার মধ্যে ভারত আছে, সব ঠিক হয়ে যাবে, তলে তলে সব ঠিক, ভারত আছে, আমরা আছি, এই যে প্রত্যেকটা জায়গাতে, বা আমরা ভারতে গিয়ে বলে এসেছি যে পরের বার আমাদের সরকারকে রাখতে হবে, অর্থাৎ আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেন মনে হচ্ছিল যে ওই অনুষঙ্গ বাদ দিয়ে আমাদের কোনো কথা চলে না। সেখানে কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল এমন একটি স্লোগান, এমন একটি উপলব্ধি, এমন একটা প্রত্যয়, যেটার মধ্যে দিয়ে সবার আগে এই বাংলাদেশ, এই কথাটা শুধুমাত্র কথার কথা না, এই দেশের 20 কোটি মানুষের মন এবং মননের প্রত্যেকটা জায়গায় যেন এটা দখল করে রাখে। দ্বিতীয় কথাতে আসি, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এই যে আমাদের জনগণের ভেতরে যে পারসেপশনটা তৈরি করেছে, এই দায়কে আমাদের। আপনি যদি বলেন যে আজকে দেশের মানুষকে এই যে উপলব্ধিটা দেওয়া হয়েছে, তিনটি নির্বাচন, যে নির্বাচনের কোনো রকম বিন্দুমাত্র বৈধতা থাকে না, যে কথাটা আশরাফ ভাই একটু বলেছেন, সেগুলোকে প্রত্যেকটাতে বৈধতা দেওয়াই হয়েছে, বরং এমন একটা ব্যাপার বলা হয়েছে যে ওইগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না, ওইটাকে মেনে নিয়ে তোমাকে জীবনযাপন করতে বাঁচতে হবে। সেই জায়গাতে বাংলাদেশের মানুষের যদি এরকম একটা তীব্র একটা ভেতরকার একটা কষ্ট, ভেতরকার একটা প্রতিবাদ, এবং এই প্রতিবাদের ভাষাটার ভেতর থেকে যদি এরকমটা আসে যে ভারতের প্রতি আমাদের কোনো রকম এই মুহূর্তে ওই রকম কোনো নমনীয়তা দেখাবার যে ব্যাপারটি, যেটা অনেকে হয়তো ভারতের পক্ষ থেকে আশা করে, সেই জায়গায় সম্পর্কের এই অবনতিশীলতার জায়গাতে দায় ভারতের, এটা ভারতকে প্রথমে মানতে হবে। এবং যে ভুলগুলো অতীতের হয়েছিল সেগুলোকে সাথে নিয়ে যদি তারা মনে করে যে সম্পর্কের উন্নয়ন হবে, তাহলে দেশের মানুষ তো এটা গ্রহণ করবে না। সরকার তো জনগণ থেকে বিচ্ছিন্ন কোনো জিনিস না। এই বাংলাদেশ সরকার, জনাব তারেক রহমান, তিনি কি বোঝেন না এই মুহূর্তে বাংলাদেশের জনগণ ভারত সম্পর্কে কি মনোভাবটি রাখেন? আপনি যেটা বলছেন যে এটা শুধু কথার কথা থাকবে নাকি ভারতের প্রতি এই সরকারের আনুগত্য বা ভারতের প্রতি এই সরকারের কোনো একটা স্পর্শকাতরতার জায়গাকে আপনি চিহ্নিত করতে চাইছেন কিনা জানি না। তা উনি খুব ভালো করে জানেন যে দেশের মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে কোনো রাজনীতি এই দেশের মানুষের জন্য বা কোনো সরকারের জন্য কখনো কোনো শুভ জিনিস নয়। তো সুতরাং সরকারের যতটুকু না দায়, তার চাইতে অনেক বড় দায় ভারতের, এবং তাদের এটা বোঝা দরকার যে ইতিপূর্বে যে বিষয়গুলো হয়েছে তার জন্যই আমাদের জনগণের এই বীতশ্রদ্ধ মনোভাবটা তৈরি হয়েছে। আমরা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথেই থাকতে চাই, সবসময় চেয়েছিও সেটা, এবং 71-এর যে অবদানটা ভারতের আমাদের মুক্তিযুদ্ধের জন্য ছিল, সেটার প্রতি আমাদের সত্যিকার অর্থে কোনো রকম সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমাদের কোনো রকম অস্বস্তি নেই। কিন্তু সেটাকে ব্যবহার করে আপনি যদি আমাদেরকে সেই কৃতদাসের অনুভূতিটা দিতে চান, তো সেটা তো দেশের মানুষ মানে না। যদি সেটা দেশের মানুষ না মানে, তো সরকারের মানার সুযোগটা করি। সুতরাং যদি রিপেয়ার করতে হয়, মেরামত যদি করতে হয় কোথাও, তাহলে এই সম্পর্ক মেরামত করবার জন্য ভারতের পক্ষ থেকে ওই স্বীকারোক্তিগুলো থাকা দরকার যে না, আগে যে চেষ্টাটি ছিল একটি দেশের পরিবর্তে একটি দলের তাদের প্রতি সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার যে একটা রাজনীতি, যে কূটনীতি তারা করেছেন, সেটার বাইরে এসে বাংলাদেশের জনগণকে আস্থায় নেওয়ার দায়িত্ব তাদের, এবং সেটা যত দ্রুত তারা করবেন এই সম্পর্ক উন্নয়ন ততটাই হবে না। আমি মনে করি একজন রাজনীতিবিদ, তাকে মন্ত্রী পদমর্যাদা এখানে হাইকমিশনার করা হয়েছে, তিনি এই বিষয়গুলো যত দ্রুত উপলব্ধি করবেন
এবং সে নিয়ে কাজ করবেন। এদেশের মানুষকে তিনি যতটা সহজে এটা বোঝাতে পারবেন এবং যতটা দ্রুততার সাথে বোঝাতে পারবেন যে না আমরা সেই অবস্থানটি পরিবর্তন করেছি, এখন আমরা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে দেখি, দিল্লির সাথে ঢাকার সম্পর্ক দেখি, এবং সেক্ষেত্রে ওই একটা পশ্চিমবঙ্গ কিংবা আসাম কিংবা পার্শ্ববর্তী ত্রিপুরার মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলবেন না যে আমরা বাংলাদেশি নাগরিকদেরকে আমরা সীমান্তে জড়ো করে সুযোগ পেলেই যখন দেখবো যে অন্ধকার তখন পুশিন করে দেবো। এই ব্যাপারটির ক্ষেত্রে ওই প্রবণতাটা একসময় তারা ভাবতে পারতো, কিন্তু এখন দেখবেন বিজেপির বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের ভাষা কিন্তু বদলে গেছে। তারা কিন্তু বলছে যে আমরা সমুচিত জবাব দেব, কোনো রকম চেষ্টা করবে না। এবং তার সাথে আরো একটা উল্লেখযোগ্য যে জিনিসটি আছে যেটা দেখবেন, বিজেপির সাথে কিন্তু শত শত বাংলাদেশের গ্রামবাসী কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে যায় যে আমরা এটা করতে দেব না। তো সুতরাং এই ভাষাগুলো, এই বাংলাদেশের মানুষের মনোজগতের এই পরিবর্তনটাকে উপলব্ধি করাটাই তো কূটনীতি। তারা তো এখানে যারা আছেন তাদের তো বাংলাদেশের এই আলো বাতাসের মধ্যে তো তারা দেখছেন, তারা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের মনোভাবকে উপলব্ধি করবার মতন একটা অবস্থান থেকেই তো এই বাংলাদেশের তারা এই জায়গায় কূটনৈতিক যে পদমর্যাদায় তারা আছেন, আমাদের সেই হাই কমিশন সহ। সেই জন্য জনাব ত্রিবেদী এসেছেন এখানে, আমরা স্বাগত জানাই। আমরা আশা করব যে এটার মধ্যে দিয়ে সেই শুভ সূচনা তারা করবেন, যেখান থেকে সম্পর্ক উন্নয়নের প্রকৃত দৃশ্যমান যে কার্যকরণ সেটা আমরা দেখব, এবং সম্পর্কটা বাংলাদেশের সাথে ভারতের, ঢাকার সাথে দিল্লির হবে। আমরা পশ্চিমবঙ্গ কিংবা গৌহাটিকে আমরা এই সম্পর্কের কোনো নিয়ামক এই জায়গায় কোনো একটা ইন্টারফারেন্সের জায়গায় আমরা দেখতে চাই না। জি, আব্দুল নতুন স্যার, বাংলাদেশের জায়গা থেকে আমাদের পায়েল ভাই বলছিলেন যে আমাদের সরকারের যে অবস্থান বা উপলব্ধির কথা, ভারতের এই উপলব্ধি হবে কিনা বা উপলব্ধি হওয়ার সুযোগ আছে কিনা। আমরা দেখছি না যে পুশিন, সীমান্ত হত্যা কোনো কিছু তো বন্ধ হয় নাই। তার উপর আবার এই বছরের শেষে গঙ্গার চুক্তিটা শেষ হয়ে যাবে, সে বিষয়ে আলোচনা সামনে এসেছে। মানে এই মুহূর্তে সম্পর্কের অবনতি হওয়া আমাদের জন্য বা ভারতের জন্য লাভ ক্ষতি হিসাবটা একটু বুঝতে চাই। বৃহৎ দেশের ক্ষতি পরিমাণ বেশি হয়, এই কারণে যে বৃহৎ দেশ শুধুমাত্র যে বড় সেই জন্য নয়, তারা আমাদের সঙ্গে ব্যবসা বেশি করতেন, আমাদের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি ছিল, আমরা আনতাম বেশি দিতাম কম, অর্থাৎ তারা বেচেন বেশি কেনেন কম। তো এই ব্যবসাটা তো তাদের ক্ষতিগ্রস্ত হবে। তাতে করে কার ক্ষতি হবে? ভারতের ব্যবসায়ীদের ক্ষতি হবে। ভারত থেকে আমদানি কমবে, ভারতের সঙ্গে আমাদের যাতায়াত কমবে। আমাদের রোগীরা তো এই যে আমরা 3 জন ডাক্তার আছে এখানে, আমাদের রোগীরা তো যখন তখন ভারত যেতেন, বিনা কারণেও যেতেন। মানে ওখানে যান, একটু বেড়ান, একটু সিনেমা দেখেন, আবার একটু রোগ পরীক্ষাও করান, বা বেড়াতে গেলে একটু পরীক্ষা করিয়ে চলে আসেন। এই টাকাটা তো মানে রীতিমতো পশ্চিমবঙ্গের একটা লাইফলাইন ছিল। তারপরে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে যান, লোকজন বেড়াতে যান, এই ধরেন খুলনা থেকে একটু দূরে গেলেই তো কলকাতা, তো সেই টাকাটাও তো তারা পাবেন না। অর্থাৎ আর্থিক ক্ষয়ক্ষতি তাদের হবে। হতে পারে তারা অনেক বড় দেশ, কিন্তু আমরাও কিন্তু কম আর্থিক বিনিয়োগ সেখানে করতাম না, আমাদের লোকজন টাকা দিতেন। তারপরে হচ্ছে মানুষের একটা সুসম্পর্ক, এটা সবসময় ছিল। সরকার যেখানেই থাক, অনেকের আত্মীয় স্বজন ভারতে থাকেন, ভারতের বহু মানুষের আত্মীয়তা এখানে আছে। ভারতীয় সঙ্গীত শিল্পীরা, অভিনেত্রীরা, অভিনেতারা আমাদের এখানে অনেক কাজ করেছেন। তো এদের তো সেই আয় বরকত বন্ধ হবে। তারপরে যেটা রয়েছে, রাজনৈতিক সুসম্পর্কের কারণে ভারত অন্তত নিশ্চিন্ত মনে একটা দিক নিয়ে শান্তিতে থাকতে পারতো। নিজের অশান্তি যদি তৈরি করে, তাহলে স্বাভাবিকভাবে এখানেও এক ধরনের অশান্ত পরিবেশ তৈরি হয়, এবং সেটা তাদের জন্য তো খুব ভালো হবে না। আপনি চিন্তা করে দেখেন, অনেকগুলো হস্টাইল নেশন আছে ভারতের আশেপাশে, আরেকটা হস্টাইল নেশন তৈরি করার প্রয়োজনীয়তা তাদের কি? এবং এখানে তো তারা রাজনৈতিকভাবে একটা আমি বলবো অবিমৃষ্যকারী সিদ্ধান্ত নিচ্ছেন। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার তো কোনো কারণ নেই। আপনি সীমান্তে যা করছেন এ তো সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার, এখানে তো সরকারের সম্পর্ক নাই আসলে। কিংবা এই যে সীমান্তে হত্যা করা, কিংবা বিভিন্ন সময় আমরা দেখেছি গরু ব্যবসায়ীকে প্রহার করা, ধান টান কেটে নিয়ে যাওয়া, লোকজনের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়া, এই কাজগুলি তারা প্রায়ই করেন, এক ধরনের ইরিটেট করার চেষ্টা। তো সেই ইরিটেশনটা তারা অব্যাহত যদি রাখেন, তাহলেও সেখানেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটা অবনতি হবে। আর আমাদের মধ্যে অনেক ধরনের সাংস্কৃতিক আদান প্রদান ছাড়াও আমাদের মধ্যে কিন্তু এক ধরনের সহযোগিতা সবসময় ছিল। আমাদের চিকিৎসকরা সেখানে পড়াশোনা করতে যান, আমাদের ছাত্রছাত্রীরা পড়তে যায়, এবং আমাদের মধ্যে ওই ধরনের কোনো মানে জাতিগত শত্রুতা ছিল না। কিন্তু এই শত্রুতা যদি তারা পয়দা করেন, এই পয়দা করলে এটার একটা সমস্যা তাদের নিতে হবে না। এটা তারা যদি না বোঝেন, এবং না বোঝেন বলে আমার মনেও হয় না, কারণ ওই দেশের বিরাট গণতান্ত্রিক ঐতিহ্য আছে, বড় বড় রাজনীতিবিদরা আছেন, ওই দেশে অনেক বুদ্ধিজীবী আছেন, তাদের লেখাপড়ার মানও অনেক উন্নত, তাদের অনেক বিশ্ববিদ্যালয় আছে। আমরা তো প্রশংসা করতে তাদের কোনো দ্বিধাগ্রস্ত না। আমাদের লোকজন যখন গান শোনে, তাদের গান শুনতে গিয়ে তো আমরা
মনে করি না যে আমরা কোনো শত্রুর গান শুনছি, কিন্তু এই ধরনের শত্রুতামূলক আচরণের ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো একটা জেনারেশন শত্রু ভাবাপন্ন হয়ে গড়ে উঠবে। এটা আমার মনে হয় না যে তাদের জন্য ভালো কাজ হচ্ছে। তারপরও অভ্যন্তরীণ রাজনীতির জন্য এক ধরনের ছায়া শত্রু তৈরি করে বহু দেশ আছে। আপনি দেখবেন যে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন তাদের হলিউডের একটা বড় কাজ হচ্ছে ছায়া শত্রু তৈরি করা। কখনো সেইখানে ছিল সন্ত্রাসবাদী গোষ্ঠী, কখনো ছিল রাশিয়া, কখনো ছিল পূর্ব ইউরোপ, কখনো ছিল মধ্যপ্রাচ্য, এরকম একটা তৈরি করে তারা, তার সঙ্গে তাদের টম ক্রুজ গিয়ে মারামারি করে। আপনি লক্ষ্য করলে দেখবেন ওই একই রীতি তারা এখন বলিউডের ছবিগুলিতে করছে। ধুরন্ধর। হ্যাঁ, এক ধরনের তাদের যেন সবাই মানে তাদেরকে ক্ষতি করতে চায়, চারিদিকে সব শত্রু, ও এমন এজেন্ট তেমন এজেন্ট। তো এইসব তৈরি করে তারা এক ধরনের রেটরিক তৈরি করার চেষ্টা করছেন। তো এইগুলি আমার কাছে মনে হয় যে মানে একটা ক্ষতিকর পরিবেশ তৈরি করবে। যে দেশে মনে করেন নেহরুর মতো এত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী, যার বইগুলি বিশ্ব সাহিত্যের অংশ, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, কিংবা মামনিকে বাবা যে চিঠিটা আছে যেখানে ইন্দিরাকে তিনি চিঠি লিখতেন, যে দেশের প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গিয়ে তার সাথে পড়াশোনা করতে চাইতেন, সেই দেশের আচরণ যদি আজকে এইরকম হয় তাহলে বলতে হবে যে তাদের একটা সাংস্কৃতিক অধঃপতন হচ্ছে, এবং এই অধঃপতনের ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন, আমাদের আসলে কিছু চাকরি যাবে না। জি।